তদবিরে পাত্তা না দেয়ায় অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ আইন উপদেষ্টার। সাংবাদিকরা দলকানা হলে স্বাধীন হবে না গণমাধ্যম। অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলো মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, যা ইচ্ছা বলে। 3 দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। দ্বাদশ সংসদ নির্বাচন প্রহসনে ছিল বলে স্বীকারোক্তি। দায় চাপালেন তখনকার সরকারের উপর। গত 7 জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আওয়াল। বাংলা প্রথম পত্র দিয়ে হলো এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখেরও বেশি শিক্ষার্থী। নকল ও প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক সরকার। তো এ প্লাসের প্রিপারেশনই আমরা নিয়েছি, তবে খুব হার্ড হয়নি। ভালো ছিল এবং কোশ্চেনের মানও ভালো ছিল। প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা কমন পেয়েছি, 7টাই কমন পেয়েছি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন। সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অনেকের অন্যায় তদবির না শোনার কারণে তারা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমন মন্তব্য করে যারা অপপ্রচার করছে তাদের নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি কথা বলেন। আলোচকরা মুক্ত গণমাধ্যমের জন্য সরকার, মালিকপক্ষ, গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। বলা হয়, দলকানা আর দলাদলিতে ব্যস্ত গণমাধ্যম কর্মীরাই মুক্ত গণমাধ্যমের প্রধান অন্তরায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ, যেখানে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুরুতে উঠে আসে দেশের গণমাধ্যমের কিছু রূঢ় বাস্তবতা। একজন সাধারণ সংবাদকর্মী, একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একজন শীর্ষ আমলা, কেউ মব ভায়োলেন্সের বাইরে নয়। আমরা একটা অস্বাভাবিক অসুস্থ সময় আছি। ডিএফএস নেতাদের বেশিরভাগই দেখা যাচ্ছে তারা ওয়ার্কিং জার্নালিস্ট না, হয়তো ছিলেন সাবেক সাংবাদিক। নেতা হন যিনি সাংবাদিকের মৌলিক সমস্যাটা বোঝেন না বা করেন না বা অন্তর্ভুক্ত থাকেন না, উনি কিভাবে বুঝবেন? একটা দীর্ঘ সময় যখন একটা কালচার আমরা থাকি, আমাদের মঞ্জু ভাইরা বিপ্লব করে ফেলবেন, বিপ্লব করে মালিক টালিক পাল্টে ফেলা যেতে পারে, বাট কালচার পাল্টানো যায় বলে আমি মনে করি না। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15-16 বছরের যে সাংবাদিকতায় কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে, এবং সেই সদিচ্ছা যতদিন আমাদের সাংবাদিকদের না থাকে ততদিন আমরা এটা আদায় করতে পারবো না। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল, আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন মব ভায়োলেন্স নিয়ে। আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবিরগুলো মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে, যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না। মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে, দায়িত্ব আছে, এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি, কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটা একটা প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে।
এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়ে কথা বলেন আসিফ নজরুল। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতে জেরার মুখে দলীয় সরকারের অধীনে প্রতিটি নির্বাচনকে বিতর্কিত হিসেবে স্বীকার করে নেন তিনি, তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারের উপর। দুই পক্ষের যুক্তি তর্ক শেষে আদালত কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত এই সময় হাবিবুল আওয়ালকে প্রায় 10 মিনিট জেরা করেন। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছেন সেই প্রশ্ন করা হয় সাবেক সিইসিকে। গত রোববার করা বিএনপির এই মামলায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিল পুলিশ। মামলায় মোট আসামি 24 জন। গতকাল দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসা থেকে কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত 7 জানুয়ারি বাংলাদেশে যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আউয়াল। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায় আগামী রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, পরমুহূর্তেই তার প্রসারিত বুক লক্ষ্য করে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর এই ভিডিও। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন আপামর জনতা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের 16 বছরের ক্ষমতার মসনদ। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আসামিদের সম্পৃক্ততা নিয়ে যেটা আপনাদের জানা আছে সেটাই বলবো, তার বাইরে বলবো না। সেটা হচ্ছে আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। এর আগে গত 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। সেই বেঁধে দেওয়ার সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন, এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান ভালো দিয়েছেন, পরীক্ষা সহজ ছিল প্রশ্নপত্র। কেন্দ্রীয় পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানান, অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতে সরকার সচেষ্ট।
গেল বছরের বন্যা, জুলাই আন্দোলন আর তার আগের বছরগুলোতে করোনা মহামারীতে নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার পর এই প্রথম এমন উচ্ছ্বাসে পরীক্ষা দিচ্ছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে নিজেদের কথা জানান উচ্ছ্বসিত এইসব শিক্ষার্থী। বাংলাতে প্লাস আসবে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমরা কমন পেয়েছি, 7টাই কমন পেয়েছি। ইচ্ছা তো এ প্লাসের প্রিপারেশনই আমরা নিয়েছি, তবে খুব হার্ড হয়নি, বাংলার মতোই সহজ হয়েছে। নকলের কোনো ওয়ে ছিল না, আর ঘাট ভালো ছিল এবং কোশ্চেনের মানও ভালো ছিল। এর আগে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। নির্দেশনা মেনে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজ করেই কক্ষে ঢোকেন সবাই। যদিও করোনা বিধিনিষেধ মানতে উদাসীনতা দেখা গেছে। তখন বাইরে অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবক, সন্তানের শুভকামনায় অশ্রু সজল কেউ কেউ। টেনশন লাগতেছে, আল্লাহ যাতে ভালো করে দিতে পারে। আশা করি জিপিএ 5 পাবে, দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি। বেলা 11টার দিকে ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। নিয়ম মেনেই কক্ষের বাইরে থেকে দেখেন সার্বিক ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন গণমাধ্যম কর্মীদেরও ছবি ধারণে নিরুৎসাহিত করা হয়। পরে পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগ ও মতামত তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12.5 লাখের কিছু বেশি। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। আগামী বছরের হজের জন্য ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করতে হবে, ভবিষ্যতে সেগুলো যেন না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন বলেন, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা সেই ব্যাপারে বিবেচনা করতে হবে। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে এটা রক্ষণাবেক্ষণ করবে, কার্যকরভাবে পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাপটা দেয়া হবে, বাকি কাজ নিজ থেকে করার আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির 2024 সালের প্রতিবেদন অনুযায়ী সৌর বিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ইতিমধ্যে 5238 মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক 55টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে, তবে এটি বাস্তবায়ন হতে 2028 সাল পর্যন্ত সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর নির্ধারণ বড় অর্জন। যে সংস্কারে কোনো বিভাগকে খর্ব করা হবে না, যার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা হবে, সেই সংস্কার চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের এক আলোচনা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সব বিষয়ে মতৈক্য না হলেও 31 দফা ঐক্যমত্য হয়েছিল। এবার শহীদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে 2 জন সিইসিকে গ্রেপ্তার হতে হয়েছে, হেনস্থা হতে হয়েছে একজনকে, যা গ্রহণযোগ্য নয়। দায়ীদের আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও গণতন্ত্র শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। আমাদের 2 জন প্রধান নির্বাচন কমিশনার তারা গ্রেপ্তার হয়েছেন এবং একজন অবশ্যই হেনস্থা হয়েছেন, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, চরম নিন্দনীয়, এবং যারা এটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয়, দাঁড়া বাঁধতে না পারে এবং সেগুলোর যেন প্রকাশ না হয়। এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির প্রতি আমি পরিপূর্ণ আস্থাশীল। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য দরকার জনসচেতনতা। একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, মাদক শুধু দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা। মাদকের প্রভাবে দেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি সহ সবকিছুই হুমকির মুখে পড়ে। এর ভয়াল থাবায় ধ্বংস হয় দেশের যুব সমাজ, বাধাগ্রস্ত হয় দেশের সমৃদ্ধি। মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রায় 1.5 মাস পর নগর ভবনে নিজ কার্যালয়ে ফিরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বেলা 1:30টার দিকে তিনি নগর ভবনে যান। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আগের মতোই নগরবাসীকে সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। বলেন, ঢাকা দক্ষিণের এবারের অগ্রাধিকার ডেঙ্গু। পিছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান শাহজাহান মিয়া। ডেঙ্গু রোধে বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটির পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। বলেন, মশাবাহিত রোগটি নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে, লিফলেট বিতরণ প্রচারণা চালানো হবে মসজিদে। আপাতত আমি এরকম কোনো আশঙ্কা দেখছি না।